একটা কোডিং করে দিচ্ছি। তো যেটা হচ্ছে বলতেছিলাম যে আমরা ওই গত ক্লাসে আপনার একবারে পুরা ভিডিওটা রেকর্ডিং করতে করছিলাম, তো এটা আসলে আপলোড করাটা খুব ইয়ে হয়ে যায় আর কি, সাইজ বড় হয়ে গেলে এটা আপলোড করতে চায় না। এই জন্য যেটা করব আমরা ওই মাঝখানে যে একটা বিরতি দেই, এই বিরতি পর্যন্ত একটা ইয়ে করব, রেকর্ডিং করব, এরপর আরেকটা করবো, তাহলে সুবিধা হবে, সাইজ বেশি করা হবে না। জি জি ভাইয়া, এটা ভালো হয়। অর্ধেক অর্ধেক থাকলো, মাঝখানে 10 মিনিট বিরতি হইলো, এটা ভালো হয়। আপনাদেরও দেখতে সুবিধা হবে, মানে একটা 2-3 ঘন্টার ভিডিও দেখলে প্রথমে কষ্ট লাগে যে আরে এত বড় হ্যাঁ video। হ্যাঁ, জি জি ভাইয়া, রাইট। ছোট থাকলে মনে হবে যাচ্ছে দেখলে। আরেকজন মনে আসছে, রাজীব স্যার। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ ভাই বলেন। যে আমরা তো যে প্রথম যখন পোস্টগ্রেস ইনস্টল করি সেটা ডিফল্ট ডিরেক্টরিতে হয়, পরবর্তীতে দেখাইলেন এই একটা নির্দিষ্ট একটা ডিরেক্টরিতে ইনস্টল করে, and সেটা আমরা ওই ডিফল্ট ডিরেক্টরিতে মানে যেইখানে ইনস্টল করছি ওই ওএস এর মধ্যে কি অন্য একটা ডিরেক্টরিতে ইনস্টল করবো এরকম? কারণ ওই জিনিস আসলে আমি প্র্যাকটিস করতে পারিনি, ওই পর্যন্ত আসছিলাম আর কি, এদের পরে দেখে। আচ্ছা, ওটা হচ্ছে কি আমি বলি, যখন আপনার প্রোডাকশন লেভেলে কাজ করবেন, হ্যাঁ প্রোডাকশন লেভেলে হয় কি যে আপনার ডিফল্ট ডিরেক্টরিতে কিছু রাখে না, আমাদের যে স্ল্যাশ রুট, হ্যাঁ স্ল্যাশ রুটের মধ্যে এটা তো হচ্ছে আপনার লিনাক্স এর হোম ডিরেক্টরি, রুট ডিরেক্টরি, ঠিক আছে। ওইখানে কি হয় যে ওইখানে আপনার যে কোনো সফটওয়্যার ইনস্টল করেন বা অন্যান্য রিকোয়ার্ড যে অপারেটিং সিস্টেম রিলেটেড অনেক কিছু থাকে। তো যখন কোনো একটা সফটওয়্যার ইনস্টল করে অনেকে ওই রুট ডিরেক্টরি আন্ডারে করে। আর রুট ডিরেক্টরি লিমিটেশন হচ্ছে যে ওইটা আপনি যখন একবার সেট করে ফেলতেছে, ওইটা যদি মানে ডিস্ক ভলিউমের সাধারণত রুটটা এই ডিস্কের মধ্যে রাখে নাকি আলাদা সেপারেট ভলিউম ডিস্ক রাখে। তো যার কারণে ওইটা আপনার বাড়ানো যায় না পরে। কারণ আমি যত ডাটাবেজ দিয়ে কাজ করবো, ডাটাবেজে দেখা যায় যে আমরা ইনিশিয়ালি হয়তো সাইজ কম থাকে, হয়তো দেখা যাচ্ছে যে আমাদের মনে করেন যে কয়েক জিবি থাকে, কিন্তু এটা যখন আপনার ডাটা গ্রো হইতে থাকে, মনে করেন যে আপনি 1 বছর 2 বছর বা 3 বছর পরে দেখবেন যে যেই সাইজ দিয়ে আছে ওইটা আসলে অনেক মানে ওটা ওভার হয়ে যায় আর কি, ওভারফ্লো হয়ে যায়, তখন তখন আসলে ওই রুট বাড়ানো খুব মুশকিল হয়ে যায়। এই জন্য কি করে এই প্রোডাকশনে সাধারণত এই ডাটা ডিরেক্টরিকে আলাদা একটা ডিরেক্টরি লোকেশন রাখে। এটা সাধারণত আপনার যেই ডিস্কের ভলিউম থাকে ওই আপনার ইউজ করে বা ভিএম এর ভলিউম থাকে আলাদা, ওইখানের সাথে কানেক্ট করা থাকে। তো চাইলে ওইটাকে স্টোরেজের সাথে কানেক্ট করা থাকে আর কি। তো স্টোরেজ লোকেশনটার ওই সাইজ বাড়ানো যায়, আপনি চাইলে ডাইনামিক্যালি এটা বড় করতে পারেন। মনে করেন যে আপনি এখন দিলেন ফর এক্সাম্পল আপনার 1 টিবি দিলেন, কিন্তু আপনার দেখা গেলো 2 বছর পর আপনার ডাটা 1 টিবি ক্রস করে গেছে, তখন আপনি এটা বাড়াই দিতে হবে। কিন্তু আপনি যদি আগেই যদি মনে করেন রুট দিকটা অনেক সাইজ বাড়ায় দেন, তা তো শিওর না যে আসলে কতটুকু সাইজ হবে এটা, ঠিক আছে, কি পরিমাণ সাইজ এটা হবে। তো এর জন্য এটা এমন একটা জায়গায় রাখা হয় যে যাতে চাইলেই আপনার ওটার সাইজ ইনক্রিজ করা যায়। অথবা যদি এরকম হয় যে আপনার ডাটা আপনি এক্সপেক্ট করছিলেন ডাটা অনেক গ্রোথ হবে, কিন্তু আসলে ডাটা গ্রোথ এরকম না, তো যার কারণে এটারে ইয়ে করা হয়, এটা নিয়ে পরে যাতে অ্যাডজাস্ট করা যায় আর কি। বুঝতে পারছেন? হ্যালো। জি জি জি, বুঝতে পেরেছি। তাহলে আমরা প্র্যাকটিস করার জন্য কি ওই ভিন্ন ভিন্ন ওএস এ এটা চেষ্টা করব, নাকি সেম ওএস এর মধ্যেই এই দুই ভাবে চেষ্টা করব? আপনারা একটা কাজ করেন, আপনারা একটা ভলিউম আলাদা যদি অ্যাড করতে পারেন তাহলে ভালো, আর যদি না পারেন সেম ওয়েসে, আমি সেম ওয়েসে রাখছি, আমি জাস্ট দেখাইছি যে ডিরেক্টরিটা ডিফারেন্ট একটা ডিরেক্টরিতে আপনি নিয়েছি। আপনারা একটা কাজ করতে পারেন, আপনাদেরকে আমি দেখাই, যদি পারেন, কেউ যদি ভিএমওয়্যার এর অ্যাডভান্স নলেজ থাকে আর কি, তো তারা যেটা করতে পারেন আপনার, এক সেকেন্ড আমি একটা ইয়ে দেখি। এখানে আপনারা চাইলে একটা ডাটা এক্সট্রা ডিরেক্টরি অ্যাড করতে পারেন, আমি দেখাই আপনাদের। আমাদের ভিডিও রেকর্ড হচ্ছে তো, okay। আচ্ছা এইখানে খেয়াল করেন, এই যে দেখেন আমরা একটা এক্সট্রা ডিরেক্টরি অ্যাড করছি,
দেখেন দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। এটা VMware আলাদা অ্যাড করা যায়। এটা কিভাবে অ্যাড করে কিছুই না। আপনি যখন VMware আপনার তো ইনস্টল করছেন একটা ডিস্ক থাকবে আপনাদের, হ্যাঁ? আপনি যদি একটা অ্যাড করতে চান এই যে অ্যাড দিবেন, অ্যাড দিয়ে এখানে আপনার অ্যাড করবেন যে হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক অ্যাড করে আপনার নেক্সট করে অ্যাড করবেন, স্টাডি করবেন না সাটা করবেন। এইভাবে আপনি মনে করেন যে নেক্সট করে আপনার একটা ভার্চুয়াল ডিস্ক একটা লোকেশন চাবে দিয়ে আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে? এই যে আপনি দেখেন এখানে সার্চ করতে দিবেন জি সব আসবে। আপনি এগুলো অ্যাড করতে পারেন। অ্যাড করলে আপনি কোথায় রাখবেন এই ডিস্কটা সেটা বলতে হবে। আপনার VMware যে ডিস্ক আছে সেখানে আপনি রাখতে পারেন। এখন চ্যালেঞ্জ হচ্ছে এটা না, এটা অ্যাড করা এখান থেকে বিষয় না, আপনাকে এটাকে পরে আবার লিনাক্সের কিছু কমান্ড দিয়ে ওইখানে মাউন্ট করতে হবে, বুঝছেন? এটা এটা পারলে ট্রাই করেন যদি কেউ মানে বেশি ইন্টারেস্টেড জি থাকেন জি আর কি। যে কিভাবে আমি একটা ডিস্ক ভলিউমকে মাউন্ট করবো, বুঝতে পারছি? হ্যালো, যদি একটু অ্যাডভান্স লিনাক্স নিয়ে কারো কাজের অভিজ্ঞতা আছে? জি লিনাক্স জি বুঝতে পেরেছি। লিনাক্সে লিনাক্স কাজের অভিজ্ঞতা এনভায়রনমেন্টে আছে কাজ কারো? করে কিন্তু আসলে এত মানে নলেজ নাই আসলে। আচ্ছা ভাইয়া এটা আমার আছে ভাইয়া, আমি যেহেতু লিনাক্সের কোর্স করেছি আর কি, লিনাক্সের লিনাক্সের ইন যে কোর্স ডেপথ আর করছে কি অলরেডি এটা আপনি করছেন, পড়ানো এই হয় টাস্ক লিনাক্সের আপনি করা কোর্সে। হয়েছে তাই না? জি ভাইয়া। না আপনি যেহেতু লিনাক্সে কোর্স করছেন এটা লিনাক্সের কোর্সের মধ্যে করা, এটা আপনার করা হয়েছে হ্যাঁ হ্যাঁ, কিনা এটা জিনিস। কোনাক্সে করা, হ্যাঁ হ্যাঁ। আর এইচ আচ্ছা সি এস যদি এ অথবা আর এইচ সি এস এ তে করা এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইন ডেপথ আর কি। তো এটা দেখেন, এটা আপনাকে যেটা করতে হবে আপনার প্রথমে এই কিছুই না, আরে এখনকার দিনে এত পেশাল লাগে নাকি। আপনার ধরেন যে যাবেন চ্যাট জিপিতে যাবেন, বলবেন যে আমি একটা ডিস্ক অ্যাড করছি, ওটা মাউন্ট করতে হবে। আপনি এখানে কমান্ড দিলে আপনার বলে দিবে প্রথমে যে দেখেন এই প্রথমে এই একটা কমান্ড দিয়ে আপনি দেখবেন ডিস্ক গুলি আছে কিনা, ডিস্কের লেভেল দেখলে আপনাকে লিস্ট দেখাবে ডিস্ক আছে কিনা। অথবা অ্যাপ ডিস্ক দিয়ে দেখবেন, ওইখানে দেখবেন যে SDB এই যে এরকম নামে একটা ডিস্ক তৈরি হবে, বুঝছেন? আমি যে সাইজ দেবো ওই সাইজটা দেখাবে। SDB দিলে এখানে আমার ডিস্কটা দেখাবে, তারপরে এটার একটা পার্টিশন করতে হবে, ওই জায়গায় ডিস্কটারে পার্টিশন করবেন এই যেভাবে। তারপরে হচ্ছে পার্টিশন করার পরে এটা আবার দেখবেন আপনি যে নতুন ডিস্ক অ্যাড হয়েছে কিনা এরকম একটা দেখাবে। দেন আপনি যেটা কি করবেন এটাকে ফাইল সিস্টেমে ফরম্যাট করবেন এক্সটেন্ডেড করে, ঠিক আছে? ফরম্যাট করার পরে এটাকে আপনি এই একটা ডাইরেক্টরির মধ্যে মাউন্ট করবেন, একটা ডিরেক্টরি ক্রিয়েট করবেন, করার পরে এটাকে মাউন্ট করবেন পরে, বুঝছেন? হ্যালো, জি জি বুঝতে পেরেছি। আপনাদেরকে আমি স্টেপগুলি দিয়ে দিই এই যে আপনাদেরকে দিয়ে দিই, এটা ট্রাই করলে এবারে একদম স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, কিছু করতে হবে না। এক স্টেপে আপনি খালি একটা মাউন্ট করে নেবেন, যেটা এখানে দেখলে পাবেন, এটা দেখেন চেষ্টা করেন। এটা আপনাদের এটা মনে করেন যে কাজে লাগবে সামনে ইন ফিউচারে যখন ডাটাবেসে কাজ করেন। যদি এটা ইয়েরা করে দেয় যারা মানে হয় সিস্টেম অ্যাডমিন থাকবে বা ডেভঅপস যে থাকবে আপনাদের, তাদের কাজ এটা করে দেওয়া, বাট নিজে জানা ভালো, বুঝছেন না? খুবই সহজ, এটা খুব বেশি কঠিন কিছু না। আর যদি একান্তই না পারেন একটা মানে দেখা দিবে সম্পর্কে, আগে নিজে একটা ট্রাই করেন, ঠিক আছে? হ্যালো, জি ভাইয়া। এটা জাস্ট খুব সিম্পল জিনিস, এটা চেষ্টা করলে পারেন মাউন্ট করে ওই যে ফরম্যাট করে এই একটা আগে ডিরেক্টরি ক্রিয়েট করবেন, ওই ডিরেক্টরিতে মাউন্ট করে দেবেন। মাউন্ট করানোর কমান্ড হচ্ছে এটা, মাউন্ট করা দিলে এরপর আপনি যে দেখতে চাইলে দেখতে পারবেন। এরপর এইখানে এই কমান্ডটা দিয়ে ওর এই যে এরকম একটা লেভেল দেখাবে, এই যে এরকম একটা ইউআইডি আসবে, ইউআইডি এই যে এই কমান্ডটা দিলে পাবেন। কমান্ডটা দিলে পাইলে এটাকে কপি করবেন, এরকম ওই লাইনটারে কপি করবেন, কপি করে VIFS ট্যাবে একটা ফাইল আছে এটা ঢুকে
ওটার মধ্যে পেস্ট করে ওটাকে সেট করে দিবেন। দেওয়ার পরে আনমাউন্ট করা দরকার নেই, আপনার মাউন্ট হয়ে গেলে আপনার তো ঝামেলা শেষ। এরপর আপনার ডিএফ -8 দিয়ে আপনার দেখতে পাবেন, আনমাউন্টেডটা লাগবে না। মানে মাউন্ট করবো, আনমাউন্ট করলে আবার চলে যাবে, তো আনমাউন্টটা করেন না। আমি আনমাউন্টটা এখান থেকে সরাই দিই, আপনার কনফিউজ হয়ে যাবে। এই যে টেস্টিং দিতে এটা সরাই দিই। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এখন পারবেন তো আপনারা নাকি? জি জি, আশা করি পারবো, চেষ্টা করে করতে হবে আশা করি। না, সমস্যা নেই, পারা উচিত আর কি, কিন্তু লিনাক্স এই আচ্ছা ধরনের মিজান ভাই, আসসালামু আলাইকুম। কোন ক্ষেত্রে এই ডিস্কটা অ্যাড করতে হবে? আমি একটু পরে জয়েন করছি তো, এই জন্য 8-10 জয়েন করছি। আচ্ছা, এটা করতে হবে তখনই যখন হচ্ছে আপনার, যদি আপনার ডিফল্ট ডিরেক্টরি ছাড়া অন্য কোনো জায়গায় আপনি হুম। পোস্ট ইনস্টল করতে চান তখন। তো এটা ডিফল্ট সাধারণত, ডিরেক্টরি ছাড়া অন্য ডিরেক্টরিতে যদি পোস্ট ইনস্টল করতে হ্যাঁ চাই হ্যাঁ তখন? হ্যাঁ হ্যাঁ, যদি আপনার এরকম হয় যে প্রোডাকশনে আপনি কাজ করতে যখন প্রোডাকশনে, তখন প্রোডাকশন তো রুট ডিরেক্টরিতে আপনার ইনস্টল করতে দিবেন না, database বলবে যে আপনি একটা আলাদা লোকেশনে ইনস্টল করেন, ডিরেক্টরিতে ইনস্টল করেন। তখন আসলে আপনার ওই ইনস্টলেশনের লোকেশনটা ওরা দিয়ে দেয়, সাধারণত সিস্টেম অ্যাডমিনের কাজ এটা, ওরা আপনার জন্য ক্রিয়েট করে দিবে। কিন্তু যদি এমন হয় যে আসলে সিস্টেম অ্যাডমিন নাই, বা আপনি আপনার নিজের জন্য কোনো একটা জায়গায় কাজ করতেছেন, তো ওইরকম একটা জায়গায় আপনার ডিরেক্টরিটা মাউন্ট করা দরকার। তো আপনি মাউন্ট কিভাবে করবেন ওইখানে পরে, যাতে পোস্টগ্রেস ইনস্টল করতে পারেন। আচ্ছা আচ্ছা, মিজান ভাই, আমার এক্সেল থেকে পুটি কানেক্ট হচ্ছে, এক্সেল থেকে কানেক্ট হচ্ছে না, আবার ভিএমওয়্যার থেকে কনসোলেও ডাইরেক্ট হচ্ছে, লগ ইন করা যাচ্ছে রুট দিয়ে। আপনার পিসি থেকে পিং হয় কিনা দেখেন। পিং হয়, ওই আইপি তে পিং হয়, হ্যাঁ ভিএমওয়্যার মেশিনটাকে পিং হয় আমার ল্যাপটপ থেকে। পিং হলে আপনার ওই এসএসএস ডিসেবল করা আছে, আপনি এসএসএস এনেবল করে নেন। আচ্ছা ঠিক আছে, আর একটু ট্রাউটশুট আপনি করবো। এসএসএস কিভাবে এনাবেল করতে হয় এটা অথবা আপনার চিন্তা ফায়ারওয়াল করতে ডি হয়তো এনাবল আছে, আমি হবে। এসি ফায়ারওয়াল হইতে লিনাক্স। পারে, এসএসএল এনাবেল, অথবা এনাবেল, যেহেতু কোনো দুইটা আছে, এই দুইটা নিয়ে আপনার কাজ করতে হবে। মানে এক্সেল থেকে হচ্ছে না, ডাইরেক্ট ওটার থেকে হচ্ছে না, ওই ভিএম এর কনসোল থেকে হচ্ছে, ভিএম এর কনসোল থেকে তো হচ্ছে। বুঝতে পারছি। ওইটা করলে হবে। আচ্ছা, তো সবাই বলছিল একটু জাস্ট আগের ক্লাসে কি কি হয়েছে একটু রিক্যাপ করার জন্য, তো সেটা নিয়ে আবার প্রথম থেকে একটু শুরু করতেছি, যেহেতু অনেকদিন হয়ে গেছে। তো এটা হচ্ছে যে আমাদের পোস্টগ্রেস এসকিউএল, এটা কি ধরনের ডাটাবেজ? আমরা জানি যে পোস্টগ্রেস এসকিউএল হচ্ছে আপনার রিলেশনাল ডাটাবেজ সিস্টেম, আরডিবিএমএস সিস্টেম বলে আর কি, অথবা এটাকে ওআরডিবিএমএস সিস্টেমও বলে। তো এটা অবজেক্ট ভাইয়া, বেস ডাটাবেজ। হ্যালো জি, ভাই, এইটা মনে হয় তেমন একটা প্রয়োজন ছিল না। এরপর একটা চার্ট দেখাইছিলেন না, এই যে ওই যে এয়ার চার্ট, মানে কেমনে কি কাজটা করে, আচ্ছা, ওটার আমি থেকে যাচ্ছি দেখাইলেন। সংক্ষেপে, আস্তে আস্তে যাচ্ছি, কারণ সবাই আছে তো, কার কোনটা লাগে তো বুঝতে পারতেছি না। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। ঠিক আছে, তো জি এটা জি। ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়াতে আপনার ডেভেলপ করা হয় আর কি 1986 এ। তো এটা কি ফিচার গুলো হচ্ছে, কনকারেন্সি সাপোর্ট, মাল্টি ভার্সন কনকারেন্সি সাপোর্ট করে, ডাটা বিভিন্ন ধরনের ডাটা টাইপ সাপোর্ট করে, এডিশনাল অনেক ডাটা টাইপ আছে, যেমন জেসন, জেসন বি, এবং নো এসকিউএল নো সাপোর্ট করে। এটার মধ্যে অ্যাডভান্স ইন্ডেক্সিং আছে, বিভিন্ন ইন্ডেক্সিং, যেমন জিএসটি, জিন, ডি থ্রি, হ্যাশ, এই ধরনের ইন্ডেক্সিং সাপোর্ট করে। ডিপ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে আপনার, এখানে এর নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে পিএল, পিডিএসপিএল, এটা দিয়ে আপনার কন্ডিশনাল ফরম্যাটে বিভিন্ন ধরনের ডাটা আপনি তৈরি করতে পারবেন। এছাড়াও পাইথন, পাল, জাভা এগুলো সাপোর্ট করে। এটা মোটামুটি হিস্ট্রি হচ্ছে এরকম, অরিজিন হয় 1980-তে। তারপরে এটা বিভিন্ন ধরনের এনহ্যান্সমেন্টের মাধ্যমে এটা পোস্টগ্রেসকেল মানে হয় এটা 1990-তে। তার আগে এটাকে বলতেছিল পোস্টগ্রেস প্রজেক্ট, ছিল এটা একটা, এটা ইনজেস একটা ডাটাবেজের আগে
ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া তৈরি করেছিল, ওইটার উপরে বেস করে এটাতে আসলে এটাকে পোস্টগ্রেস এসকিউএলটা তৈরি করা হয়। তো আপনার 1995 এটার নামকরণ করা হয় পোস্টগ্রেস 95। বিভিন্ন সময় নাম চেঞ্জ হয়েছে, এরপরে যখন ওপেন সোর্স এটা সবার জন্য উন্মুক্ত করে দেয়, তারপর এটার মধ্যে বিভিন্ন এডিশনাল ফিচার অ্যাড করা হয়, যেমন এসিড কমপ্লায়েন্স, এমবিসিসি, অ্যাডভান্স ইন্ডেক্সিং, স্টোর প্রসিডিউর, এই জিনিসগুলি। এরপর এটা যখন ওয়েল এস্টাবলিশ হয় বা এটা মানে এটা ভালো একটা অবস্থানে চলে আসে, তখন এটা আসলে এন্টারপ্রাইজ লেভেলে এটা অ্যাডপশন হয়। যেমন এটা এন্টারপ্রাইজ ডিবি বলে একটা অর্গানাইজেশন আছে, আপনারা যখন কাজ করেন তখন জানবেন আর কি, যে এন্টারপ্রাইজ ডিবি ওরা এটাকে লাইসেন্স ভার্সন আপনাকে প্রোভাইড করে আর কি। আর এছাড়া আপনি এটা ওপেন সোর্স হিসেবে কমিউনিটি ভার্সন আপনি ইউজ করতে পারবেন, কোনো আপনার এটাতে কোনো বাধা নেই। আর যদি কেউ চান যে না আমার আসলে সাপোর্ট লাগবে, যেমন অনেক জায়গায় অনেক অর্গানাইজেশনে বাইন্ডিং থাকে যে আপনাকে লাইসেন্স প্রোডাক্ট ইউজ করতে হবে, তখন আপনি এন্টারপ্রাইজ দিবি ওদের কাছ থেকে এটা লাইসেন্স দিতে পারেন। তারপরে এটার এইটা 2020 পরে এটাকে বলা হচ্ছে মডার্ন পোস্টগ্রেসিএসকিউএল। এটাতে আপনার আহ, মোটামুটি বিভিন্ন ধরনের প্রজেক্টে এটা ব্যাপকভাবে use শুরু হয়, যেমন ওয়েব অ্যাপ্লিকেশন, ডাটা অ্যানালিটিক্স টাইপের কাজে, ফাইন্যান্সিয়াল কাজে, তারপরে জিআই সলিউশনের জন্য এই পোস্টগ্রেসিএসকিউএল তখন মানে ব্যাপকভাবে ইউজ করা শুরু হয় আর কি। সংক্ষেপে হচ্ছে 1986 এ পোস্টগ্রেস প্রজেক্ট স্টার্ট হয়, 94 এ এসকিউএল সাপোর্ট অ্যাড করা হয়, 96 এ পোস্টগ্রেস ওপেন সোর্স রিলিজ করা হয়, 2000 এ এন্টারপ্রাইজ ফিচার ম্যাচিউর হয় আর কি। দেন 2010 থেকে হচ্ছে জেসন, স্কেলেবিলিটি, ক্লাউড অ্যাডাপশন, এই ফিচারগুলোর মধ্যে আছে। দেন 2020 পরে এটা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ডাটাবেস গ্লোবালি, এটা এখন ইউজ হচ্ছে। তারপর ছিল আমাদের রোল, ডিবি এর রোল কি কি হতে পারে। একজন ডিবি এর আপনার বিভিন্ন ধরনের রোল পারফর্ম করতে হয়, তার মধ্যে একটা মেইন কাজ হচ্ছে পোস্টগ্রেসকিউএল ইনস্টল করা। এটা হচ্ছে উইন্ডোজ অথবা লিনাক্স হতে পারে, ক্লাউডে হতে পারে, তিন ধরনের প্ল্যাটফর্ম থাকতে পারে। আমরা লিনাক্সে আমরা দেখছি পোস্টগ্রেসকিউএল কিভাবে ইনস্টল করতে হয়, যেমন হচ্ছে আমরা দুইভাবে ইনস্টল করাটা দেখছি। আর আমরা রকি লিনাক্স ইনস্টল করাটা দেখলাম। আর এটা উইন্ডোজও করা যায়, উইন্ডোজে করলে আপনার কিছুই না, উইন্ডোজে আপনার প্যাকেজ ডাউনলোড করে নেক্সট 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 চলে হয়ে যাবে, উইন্ডোজে খুব বেশি ঝামেলা নেই। আর ক্লাউডে আপনার এটা ইনস্টল নিজে থেকে করা লাগে না, ওই ক্লাউডে যদি সার্ভিস নেন, যদি পোস্টগ্রেসকিউএল যেমন আরোরা পোস্টগ্রেসকিউএল থাকে, আপনি যদি ওটা নেন তাহলে ওটা ইনস্টল থাকবে, আপনার সার্ভিস নেবেন। আর যদি নিজে চান যে না আমি ইনস্টল করব, ওইখান থেকে শুধু ভিএমওয়ার একটা নিব ওই কি জানি ক্লাউড থেকে, সেই ক্ষেত্রে সেই ইনস্টলেশন আর আমরা যে লিনাক্স ইনস্টল করলাম একদম 100% সেম, কোনো পার্থক্য নেই। ঠিক আছে, আপনাকে ওই ক্লাউডেও আপনাকে একটা মেশিন ভিএমআর আপনাকে ইয়ে করে দিবে ওরা, প্রিপেয়ার করে দিবে। আপনার কাজ হচ্ছে লিনাক্সের মতো, আপনি লিনাক্সে যেরকম ইনস্টল করলেন একই সিস্টেমে আপনি ওইখানে ইনস্টল করবেন, তেমন কোনো পার্থক্য নেই। আর এটা দুইটা ইম্পর্টেন্ট ফাইল হচ্ছে, একটা হচ্ছে postgresql.conf আর একটা হচ্ছে pdhba.conf। এই দুইটা ফাইল আমরা কিভাবে ব্যবহার করা হয় এটা দেখছি। যেমন postgresql এ sql.conf এ আপনার আপনি বাইরে থেকে যখন কানেক্ট হবেন কোনো একটা টুলস ইউজ করে বা প্রোগ্রাম থেকে আপনার ডাটাবেসে কানেক্ট হবেন, তখন postgresql এ ওই লিসেনিং একটা প্যারামিটার থাকে, ওটা অন করে দেয়। ঠিক আছে, লিসেনের একটা ইয়ে থাকে। তারপরে থাকে পিডিএইচবি তে কোন কোন আইপি থেকে আপনি অ্যালাউ করবেন এই ডাটাতে কানেক্ট করার জন্য, এগুলি আপনার সেট করে দেওয়া যায়। এটা এই কাজগুলি আমরা অলরেডি করছি এখানে। তারপরে ডাটাবেজের তৈরি করা, ডাটাবেজ একটা কিভাবে তৈরি করতে, আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে আমরা ডাটাবেজে কানেক্ট হয়ে ডাটাবেজ তৈরি করা, টেবিল তৈরি করা, তারপরে এখানে ডাটা কোয়েরি করা, এই জিনিসগুলি আমরা মনে হয় দেখা হয়েছে, তাই না? হ্যালো, জি আচ্ছা ভাইয়া। আচ্ছা, আমরা কিভাবে ডাটাবেস ক্রিয়েট করে, প্লাস হচ্ছে ডাটাবেসের ওইখানে স্কেমা ক্রিয়েট করে টেবিল তৈরি করে, প্লাস হচ্ছে ওইখানে ডাটাগুলি কিভাবে দেখে, এই টাইপের কাজ পর্যন্ত আমরা দেখতে হবে। এতটুকু মনে হয় আমাদের লাস্ট ছিল, তাই না?
আচ্ছা, তারপরে আমরা যেটা করব যে আমাদের আরো কাজ আছে, যেমন ইন্ডেক্স তৈরি করা, কনস্ট্যান্ট তৈরি করা, ডাটা টাইপ। আজকে প্ল্যান ছিল ডাটা টাইপ কনস্ট্যান্ট এগুলো নিয়ে আলোচনা করা। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আপনার কি জানি পারফরমেন্স রিলেটেড বিষয় থাকবে, ওগুলি দেখা। তারপরে পারফরমেন্স টিউনিং এর কিছু জিনিস আছে, যেমন বিভিন্ন ধরনের স্লো কোয়েরি থাকতে পারে, এগুলি কিভাবে আমরা দেখবো, কিভাবে অ্যানালাইজ করব, এবং কিভাবে এগুলি রিজলভ করার চেষ্টা করব। তারপর বিভিন্ন ধরনের ইন্ডেক্স তৈরি করা হয়, ইন্ডেক্স গুলি তৈরি করে ইন্ডেক্সের পারফরমেন্স ইমপ্রুভ হয় সেটা দেখা। তারপরে সিকিউরিটির বিষয় আছে, যেমন বিভিন্ন ধরনের ইউজার তৈরি করা, ইউজারকে বিভিন্ন পারমিশন দেয়া। তারপর হচ্ছে সেই পারমিশন কারো কারো কাছ থেকে যদি দরকার হয় সেগুলি রিভোক করা হচ্ছে পারমিশন তুলে নেওয়া, আর পারমিশন গ্র্যান্ট করা মানে হচ্ছে কাউকে পারমিশন দেয়া। তারপর হচ্ছে ব্যাকআপ রিকভারি, আমরা ডাটা কিভাবে ব্যাকআপ নিতে হয়, কিভাবে রিকভার করতে হয় সেই জিনিসগুলো দেখবো। কোয়ান্টিম টাইম রিকভারি থাকে সেটা আমরা দেখবো। তারপরে হচ্ছে আমাদের মেইন, ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হাই অ্যাভেলেবিলিটি। এটা নিয়ে আমরা কাজ করবো। হাই অ্যাভেলেবিলিটি দুই ধরনের, আপনি পোস্টগ্রেসে যেটা হয় যে এটা কাজ করে মাস্টার স্লেভ মোডে। যে একটা নোট মাস্টার থাকবে, সেখানে আপনার ডাটা, সমস্ত ডাটা রাইট হবে, আর বাকি নোটগুলো থেকে ডাটা রিড করা হবে। যদি কোনো নোট না থাকে, একটা সিঙ্গেল নোট থাকে, একটা সিঙ্গেল নোট থেকে রিড রাইট হবে। তো যদি এরকম হয় যে আপনার এই ডাটা রিড আপনার করবেন এক নোট থেকে, বা আপনার আসলে ডাটাবেস সাইজ অনেক বড়, আপনার কাস্টমার অনেক বেশি, তাহলে আসলে একটা নোট দিয়ে আপনার সার্ভার করতে পারবেন না। তখন যেটা করা হয় যে আপনার একটা নোট দিয়ে আপনার রাইটের যত অপারেশন আছে করা হয়, রিড দিলে আলাদা আলাদা নোট থেকে করা হয়। তো এই ধরনের কাজ আমরা দেখবো। দুই ধরনের অ্যাপ্লিকেশন আছে, এক ধরনের একটাকে বলা হচ্ছে স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। স্ট্রিমিং অ্যাপ্লিকেশন অথবা এটা ফিজিক্যাল অ্যাপ্লিকেশনও বলে। এটা হচ্ছে হুবহু ডাটাটা কপি হয়। স্ট্রিমিং অ্যাপ্লিকেশনে হুবহু ডাটা আপনার কপি হয়। হুবহু ডাটা, মনে করেন যে আপনি এখানে একটা নোড আছে, এখান থেকে সেম ডাটা কপি হয়ে আরেকটা নোডের মধ্যে যাবে, সেম 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 এখানে কপি হবে। ঠিক আছে, যা যা আছে এভরিথিং অল এখানে যেটা আসবে সেটা সেটা কপি হবে। আর এটা হচ্ছে লজিক্যাল অ্যাপ্লিকেশন। লজিক্যাল অ্যাপ্লিকেশনে হয় কি যে আপনার একটা টেবিল, স্পেসিফিক একটা টেবিল আমরা ডিফাইন করতে, এক বা একাধিক টেবিল, সেই সেই টেবিলটাই শুধুমাত্র এখানে, এক বা একাধিক যে টেবিল থাকবে সেই টেবিলগুলি শুধুমাত্র এখানে মানে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ওইটা টেবিলের ডাটাগুলি শুধু যাবে। এই দুই ধরনের রেপ্লিকেশন আছে। তো এই দুই ধরনের রেপ্লিকেশন গুলি আমরা দেখবো কিভাবে এগুলি তৈরি করা হয়, কিভাবে কাজ করে, এবং কি কি কনফিগার করতে হয় এই জিনিসগুলি। এরপরে আমাদের ডে টু ডে কিছু অ্যাক্টিভিটি থাকে, যেমন ডাটাবেসের সিপিইউ মেমোরি এগুলি চেক করা, ঠিকঠাক মতো যে আপনার ডাটাবেস যখন ইউজ হচ্ছে বা অ্যাপ্লিকেশন থেকে ডাটাবেসটা ইউটিলাইজ করতেছে, তখন আসলে সিপিইউ মেমোরির ইউজেস কেমন, বা কি পরিমাণ মেমোরি ইউজ করতেছে, তারপরে সিপিইউর মানে কখনো পিক হয়ে মানে ইয়ে হয়ে যাচ্ছে কিনা, স্পাইক হয়ে যাচ্ছে কিনা, এই জিনিসগুলি দেখা আর কি। তো এটার জন্য আপনারা ওই আলাদা মানে একটা টুলস আছে, যেমন পিজি অ্যাডমিন। আমরা পিজি অ্যাডমিন ওদের মনে দেখছিলাম, পিজি অ্যাডমিন দিয়ে ডাটাবেসে কানেক্ট করা। তো ওই পিজি অ্যাডমিন থেকেও দেখা যায়। আর আরেকটা জিনিস হচ্ছে, এর বাইরে কিছু থার্ড পার্টি ধরেন প্রমিসিস গ্রাফানা, এটা অনেক অর্গানাইজেশন ইউজ করে মনিটরিং টুলস হিসেবে। তো ওগুলির মাধ্যমে আসলে দেখা যায়। তো সেই জিনিসগুলি আপনি দেখবেন। যদিও প্রমিসিস গ্রাফানা আমাদের ইয়েতে নেই, আমরা পিজি অ্যাডমিন দিয়ে কিভাবে দেখা যায় ওইটা দেখবো, এই আর কি। আর যদি প্রফেশনালি আপনার কোনো অর্গানাইজেশনে কাজ করেন, তারা প্রমিসিস গ্রাফানা এরা ওই ডেভঅপসরা এটা কনফিগার করে পুরা আপনার ডাটাবেসের লগ বা অন্য সিস্টেমের লগ আসলে ওখানে যায়, ওখান থেকে অনেক কিছু দেখা যায় আর কি। এই তারপরে ভ্যাকিউম কিভাবে করা যায়, ভ্যাকিউম করে অ্যানালাইজ কিভাবে করা যায়, এই জাতীয় জিনিসগুলো দেখবো। বিভিন্ন ট্রাবল শুরু হতে নিয়ে আমরা কথাবার্তা বলবো। মোটামুটি আমাদের এই হচ্ছে মানে একটা ডিবিএর অ্যাক্টিভিটি আছে। আচ্ছা, এইটা নিয়ে আমরা আর্কিটেকচার নিয়ে কথা বলছিলাম। এইটা ইম্পর্টেন্ট জিনিস, যে একটা পোস্টের ডাটাবেস কিভাবে আসলে আহ, কাজ করে। তো এটা সাধারণত একটা অ্যাপ্লিকেশন, এই যে এখানে যদি খেয়াল করেন, এখানে একটা অ্যাপ্লিকেশন,
এখান থেকে ক্লায়েন্টের পিসি, কাস্টমার পিসি আছে, সে একটা অ্যাপ্লিকেশনে কানেক্ট করবে। অ্যাপ্লিকেশন হচ্ছে যে সে যখন অ্যাপ্লিকেশনে কানেক্ট করে, অ্যাপ্লিকেশন ডাটাবেসের সাথে কানেক্ট হয়। তো যদি এখানে ডাটাবেসটা পোস্টগ্রেসএসকিউএল ডাটাবেস সার্ভার থাকে, এটাতে ফার্স্টে যখন তার রিকোয়েস্ট কানেক্ট করার জন্য একটা পোস্ট মাস্টার বলে একটা টুলস থাকে, পোস্ট মাস্টার। এটা ওরা আসলে লিনাক্সে না থাকে ডাটাবেসে। এখানে হচ্ছে যে তো এই লিসেনারের মতো এটা কাজ করে। এটা প্রথমে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার পরে সে কিছু ব্যাকগ্রাউন্ড প্রসেস স্টার্ট করে। এই ব্যাকগ্রাউন্ড প্রসেস গুলি আসলে ডাটা, আপনার এই যে ডাটা ফাইল থেকে ডাটা রিড করে নিয়ে যাওয়া, এখান থেকে নিয়ে গিয়ে সে শেয়ার বাফার রাখবে, শেয়ার বাফারে ডাটা রাখবে এবং এখান থেকে ডাটাটা প্রসেস করবে। প্রসেস করার জন্য যে কাজ করবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। সেই ডাটাটাকে প্রসেস করবে। এখন ধরেন যে আপনার কোনো একটা ডাটা চেঞ্জ হলো, কোনো চেঞ্জ করার পরে যে চেঞ্জেসটা করলো সেইটা ওয়াল বাফারে লিখে রাখে যে সে কি চেঞ্জেসটা করছে, এবং ডাটাটা এই ডাটা বাফারে রাখে, ডাটা বা শেয়ার বাফারে আপডেট করে দেয়। তো এই শেয়ার বাফারের যে বাফারটাকে আপডেট করে সেটাকে বলে ডাটি বাফার। এই ডাটি বাফারটা একটা সময় পরে এটা আবার এই ডিস্কে রাইট হয়, ঠিক আছে? এই ডিস্কে এই ডাটাটা আপডেট হওয়ার পরে একটা সময় এটা রাইট হয়, এটা এই যে কাজটা করে ব্যাকগ্রাউন্ড রাইটার। আর যখন ব্যাকগ্রাউন্ড রাইটার একটা ডাটাকে এই ডিস্কে আবার শেয়ার বাফার থেকে রাইট করে, তখন একটা চেক পয়েন্টার পরে, চেক পয়েন্টারটা কি করে, চেক পয়েন্টারটা একটা মার্ক করে রাখে যে আমি এখান থেকে এই পর্যন্ত আমি ডাটা রাইট করতে দিচ্ছি। তারপরে আবার একটা লেভেল পর্যন্ত আগে সেটা প্রোগ্রেস হয়, আর সে কি করে সেটা চেক পয়েন্টার রাখে যে আমি এই পর্যন্ত আপডেট। এটা হয় যখন যদি পয়েন্ট ইন টাইম রিকভারি করা লাগে, তখন এটার আসলে সে ইজিলি যাতে ফিগার আউট করতে পারে যে কি পর্যন্ত আসলে ডাটা ডিস্কে রাইট করা হয়েছে আর কি পরিমাণ ডাটা ডিস্কে রাইট করা না হয়, শুধুমাত্র বাফারে আছে, এটা রিকভার করার জন্য কাজে লাগে তো। তো এই হচ্ছে অবস্থা। আর ওয়াল বাফারে যে আপডেট গুলি আছে, ওয়াল গুলি ডিস্কে যখন রাইট করে তার আগে ফার্স্টে ওয়াল বাফারের কন্টেন্ট গুলি ওয়াল লগে রাখা হয়, ঠিক আছে? ওয়াল লগে রাখা হয় কারণ ইন ফিউচার এটাকে লাগতে পারে আর কি, এই জন্য ওয়াল লগের মধ্যে রাখা হয় পয়েন্ট ইন টাইম রিকভারির জন্য। আর শেয়ার বাফার থেকে ডাটা ওই ডাটা ফাইলের মধ্যে আবার ব্যাক করে রাখা হয়। এর মাঝখানে এই ওয়াল রাইটার কি করে, ওয়াল রাইটারের কাজ হচ্ছে ওয়াল বাফারের কন্টেন্ট গুলি ওয়াল লগের মধ্যে রাখা, ঠিক আছে? আর একটা আর্কাইভার প্রসেস আছে, আর্কাইভার প্রসেস যেটা করে এই এই যে আপনার কনফিগারেশন ফাইল হোক বা ওয়াল ওয়াল ফাইলের যে আর্কাইভ আছে, এই আর্কাইভ ওয়াল এই ফাইলগুলিকে আর্কাইভ করে রাখে। তারপরে কনফিগারেশন ফাইলকে আর্কাইভ করে রাখে, এই যে দেখেন ওয়াল আর্কাইভ ফাইল, ঠিক আছে? ওয়াল ফাইলগুলি আর্কাইভ করে, তারপর কনফিগারেশন ফাইলকে আর্কাইভ করে রাখতে পারে, ঠিক আছে? এই যে জিনিসগুলি আর্কাইভ করেছে রেখে রেখে দেয়, এটা হচ্ছে আর্কাইভ প্রসেসের কাজ। আর আরেকটা কাজ হচ্ছে অটো ভ্যাকুয়াম। অটো ভ্যাকুয়ামটা হচ্ছে আপনার যখন ডিস্কে ডাটা রাইট করে, মনে করেন যে ডিস্কে ডাটা আছে, অনেক ডাটা, কারণ সে যখন রাইট করে সে রাইট করতে করতে সে রাইট করতে করতে যায়, সে রাইট করতে করতে সেখান থেকে যায়। এখন হচ্ছে কখনো মনে করেন যে আপনি মাঝখানে মাঝখানে আপনার অনেক সময় না ডাটা ডিলিট করা লাগে, সে ডাটার দরকার নেই, তখন হচ্ছে কি ডাটা সে ডিলিট করে, ডিলিট করতে গেলে মনে করি এই ডাটা সে ডিলিট করে ফেলবে, এই ডাটাটা তখন খালি হয়ে যায়, ঠিক আছে? এরকম আরেকটা জায়গায় একটা ডাটা ডিলিট করে সেই জায়গাটা খালি হচ্ছে। তো এই যে জায়গাগুলি খালি হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায়, এইটাকে বলে ব্লোটিং পয়েন্ট, ঠিক আছে? এটা পোস্টগ্রেসের ভাষায় বলে ব্লোটিং পয়েন্ট, মানে খালি হয়ে যাচ্ছে এই জায়গাগুলিতে, এখানে আর কিছু রাইট হয় না, এটা ব্লোটিং পয়েন্ট আকারে থাকে। এটাকে আপনার ক্লিন করতে হয়, ক্লিন করে এটাতে আবার যাতে রিউজেবল হয় সেই জায়গায় আছে। এই অটো ভিকুম নিয়ে আমরা কথা বলবো পরে, আমি জাস্ট ব্রিফ বলতেছি আর কি। তো পরে যখন এটাকে ক্লিন করতে যায়, তখন এই অটো ভিকুমটাকে যদি আমরা স্টার্ট করি এটা প্রসেসে, সে কি করবে এই জায়গাগুলোকে ফ্রি করে দিবে যাতে নেক্সট টাইম আপনি এখানে ডাটা রাইট করা যায়, ঠিক আছে? এখানে ডাটা রাইট করা যায়, এই জায়গা খালি হয়ে যাবে। এটা কি করে এই বাকি ডাটাগুলিকে অর্গানাইজ করে সামনে এনে দেয়, আর এই ফ্রি স্পেস গুলি ফাঁকা করে ফেলে ওইখানে ডাটা রাখতে পারি।
আরেকটা জিনিস আছে, এটা লক ম্যানেজার এখানে দিয়েছে। লক ম্যানেজার হচ্ছে যে আপনার যে ট্রানজেকশন গুলি করি সেগুলির মধ্যে যাতে মানে কনকারেন্টলি আপনার ট্রানজেকশন করার সময় একই টেবিলে ডাটা রিড করার সময় কোন ধরনের লক হবে, শেয়ার্ড লক হয়, বা ডাটার রেকর্ড গুলিকে যখন একই রেকর্ডকে মনে করেন যে আমি অ্যাক্সেস করতে আপনি অ্যাক্সেস করতেন, আমি এটা কোয়েরি করলাম, আবার আপনি এটাতে আপডেট করতেছেন, তো এইগুলি যাতে মানে সুন্দর করে ম্যানেজ করা যায়, এই জন্য এটা লক ম্যানেজার আর কি, যে যে রাইট করে আপডেট করে বা ইনসাইড করে তাকে দেখা যাচ্ছে যে ডাটা তখন লক করে রাখে, অন্য কেউ তখন আর আপডেট করতে হয় না, একজন আগে করবে তারপর আরেকজন করে। এই আর কি মোটামুটি এটা হচ্ছে ওভারঅল প্রসেস। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আপনার বিভিন্ন জায়গায় ইন্টারভিউতে আপনাকে এখান থেকে কোশ্চেন আসবে মাস্ট। এখান থেকে 2-3টা কোশ্চেন আপনারা পাবেন। আপনার বিভিন্ন বিষয় জিজ্ঞেস করবে, যে অটোবেকিউম নিয়ে জিজ্ঞেস করবে, ওয়াল ফাইল কি জিজ্ঞেস করবে, ওয়াল বাফারের কাজ কি, তার কিভাবে রাইট হয়। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা আপনার মানে ভিভিআইপি এটা স্লাইড। আচ্ছা, এইটাই সংক্ষেপে এখানে আছে, এখানে এটা নিয়ে কথা বললাম না। শেয়ার বাফারে কি থাকে অলরেডি আমরা কথাবার্তা বললাম, যে শেয়ার বাফারে ডিস্ক থেকে ডাটা গুলি এনে শেয়ার বাফার রাখে এবং প্রসেস করে, এবং প্রসেস করার পরে শেয়ার বাফার থেকে ডাটা আবার ডিস্কে সে পাঠায় দেয়। ওয়াল বাফার হচ্ছে ওয়াল ফাইল গুলি রাখে, যে মানে এটা যদি ওরাকেল যদি কাজ করতে হয় না, ওরাকেলে আপনার রিডো ফাইল বলে না, রিডো ফাইলের সিমিলার টাইপের আর কি একটা জিনিস আর কি ওয়াল ফাইল গুলি। আর এই ওয়াল বাফার এইটাকে স্টোর করে। এবার ব্যাকগ্রাউন্ড প্রসেস গুলি বললাম, ব্যাকগ্রাউন্ড প্রসেস যে ডিস্কে রাইট করে, তারপরে এই যে এখানে এগুলি ব্যাকগ্রাউন্ড চেক পয়েন্টার, ব্যাকগ্রাউন্ড রাইটার, ওয়াল রাইটার, এগুলো হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। স্টোরেজ হচ্ছে ডাটা ফাইল, ওয়াল ফাইল, এগুলি যেখানে থাকে এগুলি স্টোরেজের মধ্যে থাকে। আর এই ডাটাবেজে সাধারণত এই কানেক্ট অ্যাপ্লিকেশন থেকে এটা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মধ্যে থাকে, যাতে নেটওয়ার্কের মধ্যে থেকে আপনার অন্য কোনো পিসি থেকে এই ডাটা কানেক্ট হতে পারে। এর জন্য এমবিসি এক্সিকিউটিভ, এমবিসি এর পড়ার কথা বলবো না এখন, আর এটা নিয়ে কথা বলাচ্ছি না। এই মোটামুটি একটা স্লাইড আমরা কমপ্লিট করছিলাম। এখানে কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো, ওয়াল ফাইল কি মাল্টিপল ফাইল হতে পারে? হ্যাঁ হ্যাঁ, ওয়াল ফাইল মাল্টিপল ফাইল হবে। মানে কি অনেকটা রেডো ফাইলের মতো কাজ করে, রেডো লগের রিডো মতো? ফাইলের মতোই একদম সিমিলার টাইপ, মানে রিডো ফাইলের মনে করেন যে কি বলে কাউন্টার পার্ট আর কি এখানে করতেছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া নামাজের জন্য একটু যদি ব্রেক দিতেন। হ্যাঁ, নামাজের জন্য ব্রেক দিব আমরা 9টার দিকে দিই। আচ্ছা ভাই, আমার এখানে 45 নামাজ, তো আমি একটু তাহলে নামাজটা পড়ে আসছি। হ্যাঁ, আপনারা কন্টিনিউ করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আপনার জামাতে 43 হয়ে গেছে না এটা, এখন আপনি জামাত হ্যাঁ পাবেন না তো? হ্যাঁ, পাবো ভাই, আমার এখানে বাসা থেকে 1 মিনিট দেবে। আচ্ছা, তাহলে ব্রেক বলে সবাই বলে ব্রেক দিয়ে দিতে হবে, তাহলে 15 মিনিট ব্রেক থাকে, ঠিক আছে? ব্রেক দিলে ভালো হবে, আমারও মসজিদ পাশে, এখানে নামাজ পড়তে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আপনি নামাজ পড়ে আসেন, আমরা 9টার দিকে শুরু করবো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।